ভূতেদের সন্তান এই বলেই মন্ত্র পাঠ করতে শুরু করল। তার মন্ত্রে চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। তার মন্ত্রের জোরে সে এক্ষুনি মহাবাহাদুরকে বন্দি করবে। হঠাৎই মহাবাহাদুর উঠে দাঁড়ালো এবং বলল, হে ভূতেদের সন্তান, আমাকে হত্যা করো না। আমি এক বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি, যা শুনলে তুমি খুবই খুশি হবে। বিজয়নগরের মহারাজের বিশেষ সৈন্য ছোট বাহাদুরকে হারাতে তুমি যদি আমাকে সহযোগিতা করো, বহুকাল আগে জয়নগর ও বিজয়নগর বলে দুটি রাজ্য ছিল। দুই রাজ্যই ছিল খুব সুখী এবং সমৃদ্ধে ভরপুর। আমাদের আগের পর্বে আপনারা দেখেছেন মহাবাহাদুর সমুদ্র পার হয়ে পাড়ি দিল ভূতেদের ডেরায়। সেখানে ছিল ভূতের মাসি এবং তার এক ছেলে। আজকের পর্বে বাকি সমস্ত ঘটনার উদ্ঘাটন করা হবে। মহাবাহাদুর ঝড় বন্যা কোনো কিছুকেই ভয় পায় না। সে সরাসরি এগিয়ে চলে ভূতেদের ডেরায়। মহাবাহাদুর পাড়ি দিয়েছিল দীর্ঘ এক পথ, যে পথের হয়তো কোনো শেষ ছিল না। কিন্তু অবশেষে সে একদিন সফলতা পাবেই, এই ভাবনা ভেবে সে নিজের যাত্রা চালিয়ে গেল। পথের মধ্যে প্রবল বৃষ্টিতেও সে হার মানল না। তার মনে একটাই চিন্তাভাবনা ছিল, যেভাবেই হোক তাকে এই যুদ্ধে জিততেই হবে এবং মহারাজের নাম উজ্জ্বল করতে হবে। এদিকে মানুষের গন্ধ পাওয়া মাত্রই ভূতেদের সন্তান এদিক থেকে ওদিক খুঁজে চলে, কোথায় যেন মানুষ লুকিয়ে আছে। তাকে তা খুঁজে বের করতেই হবে। ভূতেদের সন্তান তন্ন তন্ন করে জঙ্গল খুঁজতে শুরু করে। যেভাবেই হোক সে মহাবাহাদুরকে খুঁজেই ছাড়বে। মানুষের গন্ধ যখন সে একবার পেয়েছে, সে মানুষকে সহজে ছাড়বার মতো পাত্র সে ছিল না। দীর্ঘ পথ যাবার পর আকাশে রাত্রি নেমে এলো। মহাবাহাদুর তখন বিশ্রামের কথা ভাবলেন। তাই এক জায়গায় গিয়ে সে থমকে দাঁড়ালো এবং ভাবল, সন্ধ্যা তো নেমে এলো, বোধহয় আজ যাওয়া সম্ভব নয়। এখানে কোনো এক জায়গায় বিশ্রাম নিতে হবে। কাল সকাল থেকে আবার যেতে শুরু করব। কিন্তু এদিকে মহাবাহাদুর জানতো না, তাকে খুঁজবার জন্য ভূতেদের সন্তান বেরিয়ে পড়েছে। সে আর কিছুক্ষণের মধ্যেই ভূতেদের নজরে এসে যাবে। ভাবল কাল সকাল থেকে আবার যাত্রা শুরু করবে। এদিকে ভূতেদের সন্তান মহাবাহাদুরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতর প্রবেশ করেছেন। অবশেষে সে উঁচু থেকে দেখতে পাচ্ছে মহাবাহাদুর গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। সে দেখে অবাক, এই জঙ্গলে কোনোদিনও কোনো মানুষ আসতে পারেনি। কে এই মানুষ? ভূতটি ভাবল তাকে বন্দি করে নিয়ে যাবে সেই জঙ্গল থেকে। ভূতেদের সন্তান আরো কাছ থেকে ছোট বাহাদুরকে দেখতে শুরু করলো এবং অনুধাবন করলো, এ ছোট বাহাদুর নয়, এ হলো মহাবাহাদুর। ভূতেদের সন্তান
অবশেষে সারা জঙ্গল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মহাবাহাদুরের কাছে এসে পৌঁছালো এবং দেখতে পেল মহাবাহাদুর গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। মহাবাহাদুরকে দেখতে পেয়ে ভূতেদের সন্তান আরও কাছে এগিয়ে এলো। তাকে যত কাছ থেকে দেখা সম্ভব সে দেখল এবং ভাবল একে বন্দি করবে এবং হত্যা করবে। এ যে মানুষের বাচ্চা, যেভাবেই হোক একে আমি বন্দি করব এবং ধরে নিয়ে যাব এক্ষুনি। এক্ষুনি আমি বরং মন্ত্র পড়তে শুরু করি, তাহলে এ বশ মানবে। তবে সে রাজ্যের অর্ধেক ধন সম্পদই তোমার হবে, অর্থাৎ সে রাজ্যের মানুষ, গরু, ছাগল সবই তোমার। তুমি তা নিয়ে যা খুশি তাই করতে পারো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। বিজয়নগরের অর্ধেক ধন সম্পদ আমাদের হবে, বিজয়নগরের অর্ধেক ধন সম্পদ আমার হবে, অর্থাৎ আমরা সারা বছর আরামে কাটাতে পারবো। এ প্রস্তাবে আমি রাজি আছি। বেশ, আমি তোমাকে হত্যা করলাম না, তবে বলো কোথায় আছে, কোথায় তোমরা মল্লযুদ্ধ করবা? আমাকে সেই স্থানে নিয়ে চলো, আমি সেখানেই তোমাদের সঙ্গে যাব। আগামী শুক্রবার হবে মল্লযুদ্ধ। তুমি শিগগিরই সেখানে গিয়ে আমাকে জয়ী করবে, তাহলে আমি তোমাকে বিজয়নগরের অর্ধেক অংশই দিয়ে দেব। যোধপুরের ময়দানে, মনে থাকে জানো? আমি আসি এখন। ধন্যবাদ জানাই তোমার এই উদারতার জন্য। এইভাবেই মহাবাহাদুর তো ছোট বাহাদুরকে হারানোর সম্পূর্ণ পরিকল্পনায় তৈরি করে ফেলল। এখন শুধু অপেক্ষার ছিল শুধু সময়ের, কখন যে মল্লযুদ্ধ হবে তা দেখবার। মহাবাহাদুর রওনা দিল যোধপুরের ময়দানের দিকে, যেখানে হবে আজকে তার সঙ্গে ছোট বাহাদুরের মল্লযুদ্ধ। খুবই দ্রুততার সঙ্গে সে এগিয়ে চলল। মনে হচ্ছিল সে যেন আজ বিজয়ী হয়েই উঠবে। সেই একই পথ ধরে ছোট বাহাদুরও যোধপুরের ময়দানে এসে পৌঁছলো। আজ দুজনের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ হবে দেখে মনে হচ্ছিল।